মহাবিশ্ব নিয়ে আমাদের মনে সবসময় তো কিছু প্রশ্ন ঘোরে, তাই না? মানে আমরা কোথা থেকে এলাম? এই যে মহাবিশ্ব, এটা ঠিক এরকম কেন? স্টিফেন হকিংয়ের ওই অসাধারণ বইটা আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সেখানে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা দারুণ চেষ্টা আছে। আর বইটার যে কি পরিমাণ জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হকিং তো নিজেই মজা করে বলতেন হ্যাঁ, যে উনি নাকি ফিজিক্স নিয়ে ম্যাডোনার চেয়েও বেশি বই বিক্রি করেছেন। সত্যি একটা অসাধারণ কাজ। মানে এই বইটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মহাবিশ্বের রহস্য জানার একটা বিরাট আগ্রহ তৈরি করে দিয়েছিল। একদম। তো আজ আমরা হকিংয়ের এই বিখ্যাত বইটারই কিছু জরুরি অংশ নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। যেমন ধরুন, মহাবিশ্ব নিয়ে আমাদের ধারণা কিভাবে সময়ের সাথে পাল্টে গেল, স্থান আর কাল আসলে জিনিসটা কি, ব্ল্যাক হোল কি আসলেই মিশকালো, সময়ের শুরু বা শেষ আছে কি না, এমনকি টাইম ট্রাভেল নিয়েও কিছু কথা হবে। হ্যাঁ, আমরা একটু পেছন থেকে দেখব। মানে অ্যারিস্টটল থেকে শুরু করে নিউটন, তারপর আইনস্টাইন আর অবশ্যই হকিং নিজে। কিভাবে ধারণাগুলো এলো? ওই যে বড় বড় আইডিয়াগুলো, যেমন ধরুন আপেক্ষিকতার তত্ত্ব বা কোয়ান্টাম মেকানিক্স, যেগুলো আমাদের বাস্তবতার বোধটাকেই নাড়িয়ে দেয়, সেগুলোর মূল জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করব। আর কিছু চমকে দেওয়ার মতো গল্পও থাকবে নিশ্চয়ই। আমাদের আজকের লক্ষ্য হবে হকিংয়ের দেখানো পথে হেঁটে মহাবিশ্বের গঠন, এর অদ্ভুত নিয়মকানুন, আর এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের নিজেদের জায়গাটা কোথায়, এই সব নিয়ে কিছু গভীর ভাবনা চিন্তা করা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, একেবারে গোড়ার দিকে যদি যাই, প্রাচীনকালে মানুষজন মহাবিশ্বকে কিভাবে দেখত? একদম শুরুতে, যেমন ধরুন অ্যারিস্টটল, উনি মনে করতেন পৃথিবীটা গোল, সমতল নয়। মানে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর গোল ছায়াটা চাঁদের ওপর পড়া বা দূরে গেলে নক্ষত্রদের অবস্থান পাল্টে যাওয়া, এইগুলো দেখে উনি বুঝেছিলেন। কিন্তু হ্যাঁ, উনি ভাবতেন পৃথিবী স্থির, আর সূর্য, চাঁদ, গ্রহতারা সব পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরছে। এই পৃথিবীকেন্দ্রিক মডেলটা পরে টলেমি আরও গুছিয়ে তৈরি করেন, আর সেটা প্রায় ১,৫০০ বছর লোকে মেনে চলেছিল। কিন্তু এই মডেলে তো গ্রহগুলোর ওই আঁকাবাঁকা চলাফেরা বোঝাতে গিয়ে বেশ জটিল হয়ে গিয়েছিল ব্যাপারটা, তাই না? ঠিক, খুবই জটিল ছিল। এই ধারণাটা প্রথম বড়সড় ধাক্কা খেল কোপারনিকাসের কাছে ১৫১৪ সাল নাগাদ। উনি বললেন, না, সূর্যই আসলে কেন্দ্রে আছে, আর পৃথিবী সমেত বাকি গ্রহগুলো তাকে কেন্দ্র করে ঘুরছে। এটা ছিল একটা বিরাট সরলীকরণ। কিন্তু লোকে কি সঙ্গে সঙ্গেই মেনে নিয়েছিল? না, না, অত সহজে না। এই ধারণাটা ঠিকঠাক প্রতিষ্ঠা পেতে গ্যালিলিও আর কেপলার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। গ্যালিলিও, উনি টেলিস্কোপ দিয়ে বৃহস্পতির চাঁদগুলো আবিষ্কার করলেন, দেখিয়ে দিলেন যে আরে সবকিছু তো আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে না। আর কেপলার হিসেব করে দেখালেন যে গ্রহগুলো ঠিক গোল পথে নয়, বরং একটু ডিম্বাকার বা উপবৃত্তাকার পথে ঘোরে। আর এরপর এলেন নিউটন, যার হাত ধরেই তো বলা যায় আধুনিক পদার্থবিদ্যার শুরু। একদম ঠিক। ১৬৮৭ সালে নিউটনের ওই বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা বেরোল। উনি শুধু গতির ওই ৩টে সূত্রই দেননি, দিলেন মহাকর্ষের সার্বজনীন সূত্র। মানে যে কারণে অ্যাপেল মাটিতে পড়ে, সেই একই কারণে চাঁদ পৃথিবীকে বা গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে, সেটা হলো মহাকর্ষ। উনি প্রথমবার দেখালেন যে মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস একে অপরকে টানছে। এই ধারণাটা পুরো বিশ্বকে একটা নিয়মের ছকে বেঁধে ফেলল। নিউটনের তত্ত্ব তো দারুণ সফল ছিল, কিন্তু ওনার নিজের মনেও কি স্থান বা কাল নিয়ে কোনো খটকা ছিল? হ্যাঁ, একটা মজার ব্যাপার ছিল দেখুন। নিউটনের সূত্র অনুযায়ী কোনো পরম স্থির অবস্থা বলে কিছু নেই। মানে কোনটা সত্যি সত্যি স্থির আর কোনটা চলছে এটা বলার উপায় নেই, সবই আপেক্ষিক। যেমন ধরুন, চলন্ত ট্রেনে বসে যদি কেউ পিংপং খেলে, বলটা যেমন আচরণ করবে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেলল তেমনই করবে। এর মানে দাঁড়ায় মহাবিশ্বে কোনো কিছুরই পরম অবস্থান বলে কিছু নেই। এটা নিউটনকে বেশ ভাবিয়েছিল। তবে হ্যাঁ, উনি পরম সময়ে বিশ্বাস করতেন। ভাবতেন সময় সবার জন্য একই গতিতে এগোচ্ছে। আচ্ছা, কিন্তু এই পরম সময়ের ধারণাটাই তো পরে গিয়ে ভেঙে গেল, তাই না? ওই আলোর গতি নিয়ে গবেষণার পর। ঠিক ধরেছেন। প্রথমে রোমার নামে একজন বিজ্ঞানী প্রমাণ করলেন আলোর গতি অসীম নয়, সসীম। পরে ম্যাক্সওয়েলের সমীকরণ দেখালো যে আলো একটা নির্দিষ্ট গতিতেই চলে। আর তারপর ১৮৮৭ সালে মাইকেলসন মর্লির ওই বিখ্যাত পরীক্ষা, হ্যাঁ, হ্যাঁ, ওই পরীক্ষাটা। ওটা একটা অদ্ভুত ফলাফল দিল। দেখা গেল যে যেদিক থেকেই মাপুক না কেন বা যে গতিতেই চলুক না কেন,
আলোর গতি সবসময় একই থাকছে। এই আপাতদৃষ্টিতে সরল কিন্তু আসলে ভীষণ বৈপ্লবিক একটা পর্যবেক্ষণ থেকেই ১৯০৫ সালে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বটা আনলেন। আর এই তত্ত্বের সবচেয়ে চমকে দেওয়ার মতো দিক ছিল এটাই যে সময় ধ্রুব নয়, সবার জন্য এক নয়। ওই যে বিখ্যাত টুইন প্যারাডক্স। একদম। বিশেষ আপেক্ষিকতার মূল কথাই ছিল দুটো। এক, বিজ্ঞানের সূত্রগুলো সবার জন্য একই থাকবে যারা সমবেগে চলছে, আর দুই, আলোর গতি সবার কাছেই ধ্রুবক। এর একটা বিরাট পরিণতি হলো ওই পরম সময়ের ধারণাটা বাতিল হয়ে গেল। প্রত্যেক পর্যবেক্ষকের নিজস্ব সময় থাকবে যেটা তার গতির ওপর নির্ভর করবে। কেউ যদি খুব দ্রুত গতিতে চলে তার জন্য সময় ধীরে চলবে। ওই যে যমজ ভাইদের গল্পটা। হ্যাঁ, একজন মহাকাশে ঘুরে এলে তার বয়স কম বাড়বে। ঠিক তাই, সময় আর স্থান আর আলাদা রইল না। তারা জুড়ে গিয়ে তৈরি করল চতুর্মাত্রিক স্থানকাল বা স্পেস টাইম। এটা তো গেল বিশেষ আপেক্ষিকতা, কিন্তু এতে তো মহাকর্ষের কোনো জায়গা ছিল না। সেটা কিভাবে এলো? হ্যাঁ, ওটাই ছিল পরের চ্যালেঞ্জ। বিশেষ আপেক্ষিকতা নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে ঠিক মিলছিল না, কারণ নিউটনের তত্ত্বে মহাকর্ষের প্রভাব যেন সঙ্গে সঙ্গেই কাজ করে, যা আলোর গতির চেয়েও দ্রুত হতে পারে না বিশেষ আপেক্ষিকতা অনুযায়ী। এই সমস্যাটা মেটাতে আইনস্টাইন প্রায় ১০ বছর কাজ করে ১৯১৫ সালে আনলেন সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। আর এখানে উনি যা বললেন সেটা ছিল আরও বৈপ্লবিক। উনি বললেন, মহাকর্ষ আসলে কোনো টান বা বল নয়। বল নয়? তাহলে কি? উনি বললেন, এটা আসলে স্থানকালের জ্যামিতির ব্যাপার। ভর বা শক্তির উপস্থিতিতে স্থানকাল সমতল না থেকে বেঁকে যায়, আর সেই বাঁকানো পথে বস্তু চলাচল করে, যেটাকে আমরা মহাকর্ষীয় টান বলে অনুভব করি। দাঁড়ান। তার মানে সূর্য পৃথিবীকে টানছে না, বরং সূর্যের দিশার ভরের ভররে ওর চারপাশের স্থানকালটা বেঁকে গেছে, আর পৃথিবী সেই বাঁকা পথে গড়িয়ে চলেছে। ঠিক ধরেছেন। ভাবুন, একটা টান টান করে পাতা চাদর, তার মাঝে যদি একটা ভারী লোহার বল রাখেন, চাদরটা সেখানে নিচু হয়ে যাবে, তাই না? এবার যদি একটা ছোট মার্বেলকে ওই বলটার পাশ দিয়ে গড়িয়ে দেন, দেখবেন ওটা সোজা না গিয়ে বলটার চারপাশে ঘুরতে শুরু করেছে। সাধারণ আপেক্ষিকতা বলছে, ভর বা শক্তি ঠিক এভাবেই স্থানকালকে বাঁকিয়ে দেয়, আর গ্রহ নক্ষত্ররা সেই বাঁকা পথেই চলে। বাহ! এর কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল তখন? হ্যাঁ, খুব তাড়াতাড়ি পাওয়া গিয়েছিল। যেমন সূর্যগ্রহণের সময় দেখা গেল, দূর থেকে আসা নক্ষত্রের আলো সূর্যের খুব কাছ দিয়ে যাওয়ার সময় সামান্য হলেও বেঁকে যাচ্ছে, ঠিক যতটা আইনস্টাইনের তত্ত্ব হিসেব দিয়েছিল। আর এটাও তো ঠিক যে খুব ভারী বস্তুর কাছে নাকি সময়ও ধীরে চলে। হ্যাঁ, এটাও সাধারণ আপেক্ষিকতার একটা ফল। যেখানে মহাকর্ষ খুব শক্তিশালী, সেখানে ঘড়ি ধীরে চলে, মানে সময়টাও যেন কেশেষ অনুভব করে। এটা কিন্তু শুধু তত্ত্ব নয়, ল্যাবরেটরিতে অত্যন্ত সূক্ষ্ম পরীক্ষায় এর প্রমাণ মিলেছে। এমনকি আজকের দিনে যে আমরা জিপিএস ব্যবহার করি, হ্যাঁ, লোকেশন দেখার জন্য। ওই জিপিএস স্যাটেলাইটগুলোতে কিন্তু পৃথিবীর মহাকর্ষের জন্য সময় যেটুকু ধীরে বা দ্রুত চলে, স্যাটেলাইটের গতি আর উচ্চতা দুটো প্রভাবই আছে, সেটা হিসেবের মধ্যে না ধরলে লোকেশন কয়েক কিলোমিটার পর্যন্ত ভুল দেখাতো। ভাবা যায়। তার মানে আপেক্ষিকতা আমাদের স্থান আর কাল সম্পর্কে ধারণাটাকে আমূল বদলে দিয়েছে। একদম। আচ্ছা, এই নতুন ধারণার পর মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে সেই ব্যাপারটা কিভাবে জানা গেল? ওটা জানা গেল ১৯২০-র দশকে অ্যাডউইন হাবলের কাজের মাধ্যমে। উনি প্রমাণ করলেন যে আমাদের ছায়াপথ বা মিল্কি ওয়েই একমাত্র গ্যালাক্সি নয়, মহাবিশ্বে এরকম আরও অসংখ্য গ্যালাক্সি আছে। আর উনি যখন দূরবর্তী গ্যালাক্সিগুলো থেকে আসা আলোর বর্ণালী বিশ্লেষণ করলেন, দেখলেন সেগুলোর রং লালের দিকে সরে যাচ্ছে। এটাকে বলে রেড শিফট। রেড শিফট? এটা মানে কি? এটা অনেকটা ডপলার এফেক্টের মতো। যেমন ধরুন, একটা অ্যাম্বুলেন্স যখন আপনার থেকে দূরে সরে যায়, তার সাইরেনের আওয়াজটা কেমন নিচু বা খাদে শোনায়। হ্যাঁ। আলোর ক্ষেত্রেও তাই। কোনো আলোর উৎসে যখন দূরে সরে যায়, তার আলোর তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায়, মানে সেটা বর্ণালীর লালের দিকে সরে যায়। হাবল আরও দেখলেন, গ্যালাক্সি যত দূরে, তার দূরে সরে যাওয়ার গতিও তত বেশি। এর একটাই মানে হতে পারে যে পুরো মহাবিশ্বটাই প্রসারিত হচ্ছে। সব গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অনেকটা একটা বেলুন ফোলানোর মতো। বেলুনের গায়ে আঁকা বিন্দুগুলো যেমন দূরে সরতে থাকে। ঠিক তাই, খুব ভালো উপমা। বেলুনের পৃষ্ঠটা যেমন প্রসারিত হচ্ছে, কিন্তু কোনো কেন্দ্র নেই।
মজার ব্যাপার হলো আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরণ থেকেই কিন্তু রুশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্রিডম্যান ১৯২২ সালেই এই প্রসারণের সম্ভাবনার কথা গাণিতিকভাবে দেখিয়েছিলেন। তাই নাকি? আইনস্টাইনের আগেই? হ্যাঁ, কিন্তু তখন স্থির মহাবিশ্বের ধারণাটা এতটাই গেড়ে বসেছিল যে আইনস্টাইন নিজেও প্রথমে ফ্রিডম্যানের সমাধানটা মানতে চাননি। পরে অবশ্য ভুল স্বীকার করেছিলেন। এই প্রসারণের ধারণার সপক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ কোনটা এখন? সেটা হলো ১৯৬৫ সালে আবিষ্কৃত কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সিএমবি। এটা আসলে বিগ ব্যাংয়ের ঠিক পরের গরম মহাবিশ্বের একটা ক্ষীণ প্রতিধ্বনি বা আভা। মহাবিশ্ব প্রসারিত আর ঠান্ডা হওয়ার ফলে সেই আদি বিকিরণটা এখন মাইক্রোওয়েভ তরঙ্গ হিসেবে ধরা পড়ে। আর এই বিকিরণটা সব দিক থেকে প্রায় সমানভাবে আসছে। এটা প্রমাণ করে যে মহাবিশ্ব খুব বড় স্কেলে দেখতে প্রায় একই রকম, সমসত্ব আর সব দিকেই সমান আইসোট্রপিক, ঠিক যেমনটা ফ্রিডম্যানের মডেলে ধরা হয়েছিল। আচ্ছা, ফ্রিডম্যানের ওই মডেল অনুযায়ী মহাবিশ্বের ভবিষ্যৎ কি হতে পারে? এই প্রসারণ কি চলতেই থাকবে? ফ্রিডম্যানের সমীকরণ অনুযায়ী মূলত ৩টে সম্ভাবনা বেরিয়ে আসে। এটা নির্ভর করে মহাবিশ্বে মোট কতটা পদার্থ আর শক্তি আছে, মানে এর গড় ঘনত্বের ওপর। যদি ঘনত্ব একটা নির্দিষ্ট ক্রান্তি ঘনত্বের চেয়ে কম হয়, তাহলে মহাকর্ষ যথেষ্ট শক্তিশালী হবে না প্রসারণকে থামাতে, আর মহাবিশ্ব চিরকাল ধরে প্রসারিত হতেই থাকবে। যদি ঘনত্ব ক্রান্তি ঘনত্বের চেয়ে বেশি হয়, তাহলে মহাকর্ষ একসময় প্রসারণকে থামিয়ে দেবে এবং মহাবিশ্ব আবার সংকুচিত হতে শুরু করবে, যাকে বলে বিগ ক্রাঞ্চ। আর যদি ঘনত্ব ঠিক ক্রান্তি ঘনত্বের সমান হয়, তাহলে প্রসারণের গতি ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু কখনো পুরোপুরি থামবে না, শূন্যের দিকে এগোবে। আমরা এখন কোনটা জানি? মানে আমরা কোন পথে এগোচ্ছি? এখনকার পর্যবেক্ষণ থেকে মনে হচ্ছে আমরা ওই ক্রান্তি ঘনত্বের খুব কাছাকাছি আছি। এমনকি সাম্প্রতিক কিছু আবিষ্কার ডার্ক এনার্জি ইঙ্গিত দিচ্ছে যে প্রসারণের গতি হয়তো কমছে না, বরং বাড়ছে। তবে সেটা অন্যদিনের আলোচনা। কিন্তু সবকটা মডেলেই তো দেখা যাচ্ছে, যদি আমরা সময়ের দিকে পেছন ফিরে তাকাই, তাহলে মহাবিশ্ব একসময় খুব ছোট আর ঘন ছিল। ওই বিগ ব্যাংয়ের ধারণাটা কি এখান থেকেই আসে? একদম। যদি মহাবিশ্ব এখন প্রসারিত হচ্ছে, তাহলে অতীতে নিশ্চয়ই সব পদার্থ আর শক্তি একসাথে একটা অত্যন্ত ঘন আর উত্তপ্ত অবস্থায় ছিল। সেটাই হলো বিগ ব্যাংয়ের মুহূর্ত। গাণিতিকভাবে ফ্রিডম্যানের মডেলে দেখা যায় সময়ের শুরুতে মহাবিশ্বের আকার শূন্য হয়ে যায় আর ঘনত্ব আর তাপমাত্রা অসীম হয়ে যায়। এই চরম অবস্থাটাকে বলে সিঙ্গুলারিটি বা পরম বিন্দু। সিঙ্গুলারিটি, যেখানে ঘনত্ব অসীম, এটা তো খুব অদ্ভুত শোনা। এখানে কি আমাদের জানা ফিজিক্সের নিয়ম কাজ করে? না, এখানেই সমস্যা। সিঙ্গুলারিটি আসলে এমন একটা বিন্দু যেখানে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব নিজেই ভেঙে পড়ে। আমাদের জানা পদার্থবিদ্যার নিয়মগুলো সেখানে আর খাটে না। তত্ত্বটা নিজেই বলে দিচ্ছে যে সে ওই অবস্থাটা ব্যাখ্যা করতে পারছে না। এই সিঙ্গুলারিটির ধারণাটা কি এড়ানো যায় কোনোভাবে? হয়তো মহাবিশ্বের শুরুটা অন্যরকম ছিল? অনেকেই সেটা ভেবেছিলেন। হয়তো বিগ ব্যাংয়ের আগে একটা সংকোচনের পর্ব ছিল, বা অন্য কিছু। কিন্তু ৬০-এর দশকে রজার পেনরোজ আর পরে স্টিফেন হকিং গাণিতিকভাবে প্রমাণ করে দেখালেন যে যদি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব সঠিক হয় আর মহাবিশ্বে স্বাভাবিক পরিমাণ পদার্থ থাকে, তাহলে অতীতে একটা সিঙ্গুলারিটি থাকাটা প্রায় অবশ্যম্ভাবী, মানে সময়ের একটা শুরু ছিলই। কিন্তু আপনি বললেন, যদি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব সঠিক হয়, তার মানে কি এখানে কোনো ফাঁক আছে? হ্যাঁ, একটা বড় ফাঁক আছে। পেনরোজ হকিংয়ের সিঙ্গুলারিটি থিওরেমগুলো কোয়ান্টাম মেকানিক্সের প্রভাবকে হিসাবে ধরে না। আর মহাবিশ্বের যখন একদম শুরুর অবস্থা, যখন সেটা ভীষণ ভীষণ ছোট ছিল, তখন কিন্তু কোয়ান্টাম প্রভাবগুলো আর অগ্রাহ্য করা যায় না। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার মানে মহাবিশ্বের একেবারে জন্মলাহজাটা বুঝতে হলে আমাদের সাধারণ আপেক্ষিকতার সাথে কোয়ান্টাম মেকানিক্সকেও জুড়তে হবে। ঠিক তাই। সিঙ্গুলারিটি তত্ত্বগুলো আসলে এটাই ইঙ্গিত করে যে মহাবিশ্বের শুরুতে এমন একটা পর্যায় ছিল যখন শুধু সাধারণ আপেক্ষিকতা দিয়ে চলবে না। আমাদের এমন একটা তত্ত্ব দরকার যা মহাকর্ষ আর কোয়ান্টাম মেকানিক্স, এই দুটো বিশাল স্তম্ভকে এক সূত্রে গাঁথতে পারবে। এই ধরনের তত্ত্বকে বলা হয় কোয়ান্টাম গ্র্যাভিটি। কোয়ান্টাম মেকানিক্স, এটার মূল বিষয়টা কি? ওই যে অনিশ্চয়তা নীতি, সবকিছু একটু ঝাপসা ধরনের? হ্যাঁ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এর একেবারে গোড়ার কথা। এটা বলে যে আমরা একই সঙ্গে কোনো কণার একদম সঠিক অবস্থান আর একদম সঠিক গতিবেগ বা ভরবেগ জানতে পারি না।
এর মধ্যে সবসময় একটা ন্যূনতম অনিশ্চয়তা থাকবেই। এর মানে হলো কণাগুলো আসলে আমাদের চেনা জানা জগতের মতো নির্দিষ্ট পথে চলে না, তাদের অবস্থাটা যেন সম্ভাব্য অবস্থান আর গতিবেগের একটা মিশ্রণ। আর এই তত্ত্ব অনুযায়ী কণা কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করে, আবার তরঙ্গ কখনো কখনো কণার মতো। এটাকে বলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা কণা তরঙ্গ দ্বৈততা। মানে ক্ষুদ্র স্কেলে বাস্তবতাই যেন একটু অন্যরকম, একটু ফাজি। তাহলে এখনকার ধারণা অনুযায়ী পদার্থ আর বলগুলো কি দিয়ে তৈরি? এখনকার স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী আমরা জানি সব পদার্থ তৈরি হয় কিছু মৌলিক কণা দিয়ে, যাদের বলে কোয়ার্ক আর লেপটন। ইলেকট্রন হলো এক ধরনের লেপটন, আর এদের মধ্যে 4 ধরনের মৌলিক বল কাজ করে। মহাকর্ষ, তড়িৎচুম্বকীয় বল, যার জন্য আলো দেখি, বিদ্যুৎ চলে, আর নিউক্লিয়াসের ভেতরে কাজ করা সবল আর দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলো কাজ করে অন্য কিছু কণা আদান প্রদানের মাধ্যমে। যেমন তড়িৎচুম্বকীয় বল কাজ করে ফোটন কণার মাধ্যমে, সবল বল গ্লুয়নের মাধ্যমে ইত্যাদি। পদার্থবিদরা কি চেষ্টা করছেন এই সবকটা বল আর কণাকে একটাই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে? ওই যে শোনা যায় থিওরি অফ এভরিথিং এর কথা। অবশ্যই এটাই এখনকার মৌলিক পদার্থবিদ্যার অন্যতম বড় স্বপ্ন বা লক্ষ্য। কিছুটা সাফল্য এসেছে। তড়িৎচুম্বকীয় আর দুর্বল নিউক্লিয় বলকে ইতোমধ্যেই একটা একীভূত তত্ত্বে আনা গেছে, যাকে বলে ইলেকট্রোউইক থিওরি। এটাকে আবার সবল নিউক্লিয় বলের সাথে যুক্ত করে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি বা জিইউটি তৈরির চেষ্টা চলছে। এই তত্ত্বগুলো বলে যে খুব খুব উচ্চ শক্তিতে, যেমন বিগ ব্যাংয়ের একেবারে শুরুতে, এই বলগুলো আসলে অভিন্ন ছিল, একটাই বল ছিল। তাপমাত্রা কমার সাথে সাথে এরা আলাদা হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো মহাকর্ষকে এর সাথে যুক্ত করা। সাধারণ আপেক্ষিকতা, যা মহাকর্ষকে ব্যাখ্যা করে, আর কোয়ান্টাম মেকানিক্স, যা বাকি বল আর কণাগুলোকে ব্যাখ্যা করে, এই দুটোকে মেলাতে গেলেই গাণিতিক সমস্যা দেখা দেয়। অসীম রাশি চলে আসে, মানে হিসাব মেলে না। ও আচ্ছা, এখানেই কি ওই স্ট্রিং থিওরির মতো ধারণাগুলো কাজে লাগে? হ্যাঁ, স্ট্রিং থিওরি হলো এই কোয়ান্টাম গ্র্যাভিটির একটা সম্ভাব্য সমাধান দেওয়ার চেষ্টা। এটা বলে মৌলিক কণাগুলো আসলে বিন্দুর মতো নয়, বরং অতি ক্ষুদ্র একমাত্রিক সুতোর মতো স্ট্রিং। এই স্ট্রিংগুলো বিভিন্ন রকমে কাঁপতে পারে। এদের বিভিন্ন কম্পনের ধরনকেই আমরা বাইরে থেকে বিভিন্ন কণা, যেমন ইলেকট্রন, কোয়ার্ক, ফোটন ইত্যাদি হিসেবে দেখি, অনেকটা বেহালার তারে বিভিন্ন সুর তোলার মতো। ইন্টারেস্টিং। কিন্তু এর জন্য নাকি বেশি মাত্রার প্রয়োজন হয়। ঠিক, স্ট্রিং থিওরি ঠিকঠাক কাজ করার জন্য আমাদের পরিচিত 4টে মাত্রা, 3টে স্থান, একটা কাল যথেষ্ট নয়। এর জন্য 10টা বা 11টা মাত্রার প্রয়োজন হয়। তাহলে বাকি মাত্রাগুলো কোথায় গেল? আমরা তো টের পাই না। তত্ত্ব অনুযায়ী বাকি মাত্রাগুলো নাকি খুব খুব ছোট স্কেলে গুটিয়ে বা কুকড়ে আছে, কম্প্যাক্টিফাইড। তাই আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় বা পরীক্ষাগারে আমরা সেগুলো সরাসরি দেখতে পাই না। বাব্বা, উচ্চতর মাত্রা, কাঁপতে থাকা সুতো, এগুলো তো প্রায় কল্পবিজ্ঞানের মতো শোনাচ্ছে। আচ্ছা, এবার একটু ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের কথায় আসি। এগুলো কি সত্যি মিশমিশে কালো, কিছুই কি বেরোয় না? ধারণাটা প্রথম এসেছিল যখন বিজ্ঞানীরা ভাবলেন একটা নক্ষত্র যদি যথেষ্ট ভারী হয়, তাহলে তার জ্বালানি ফুরিয়ে গেলে সে নিজের মহাকর্ষের টানে চুপসে যেতে শুরু করবে। যদি নক্ষত্রটা যথেষ্ট ভারী হয়, তাহলে এই চুপসে যাওয়া আর থামানো যায় না। এটা এতই ঘন হয়ে যায় যে এর মহাকর্ষ এত শক্তিশালী হয় যে আলো পর্যন্ত এর টান এড়াতে পারে না। এটাই হলো ব্ল্যাক হোল। এর চারিপাশে একটা কাল্পনিক সীমা তৈরি হয়, যাকে বলে ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন। এই সীমার ভেতর থেকে কোনো কিছুই, এমনকি আলো, বাইরে আসতে পারে না। আর কেন্দ্রের অবস্থাটা হয় সেই সিঙ্গুলারিটি। কিন্তু স্টিফেন হকিং তো পরে বলেছিলেন যে ব্ল্যাক হোল পুরোপুরি কালো নয়, ওখান থেকেও কিছু বেরোতে পারে। হ্যাঁ, এটাই ছিল হকিংয়ের অন্যতম যুগান্তকারী একটা কাজ। 1974 সালে উনি দেখালেন যে যদি ব্ল্যাক হোলের আশেপাশে কোয়ান্টাম মেকানিক্সের প্রভাবগুলো বিবেচনা করা হয়, তাহলে ব্যাপারটা আর অত সরল থাকে না। কোয়ান্টাম অনিশ্চয়তা নীতির কারণে শূন্যস্থানে অনবরত কণা আর তার প্রতিকণার জোড়া তৈরি হচ্ছে, আর মুহূর্তের মধ্যে একে অপরকে ধ্বংস করে মিলিয়ে যাচ্ছে, ভার্চুয়াল পার্টিকলস। হকিং দেখালেন ঘটনা দিগন্তের ঠিক বাইরে যদি এরকম একটা কণা প্রতিকণা জোড়া তৈরি হয়, তাহলে এমনটা হতে পারে যে একটা কণা, ধরা যাক প্রতিকণা, ব্ল্যাক হোলের ভেতরে পড়ে গেল, কিন্তু অন্য কণাটা বাইরে পালিয়ে আসতে পারল।
বাইরের পর্যবেক্ষকের কাছে তখন মনে হবে যেন ব্ল্যাক হোলটা ওই কণাটাকে বিকিরণ করছে। এই বিকিরণটাকেই বলা হয় হকিং বিকিরণ বা হকিং রেডিয়েশন। তার মানে ব্ল্যাক হোল থেকেও শক্তি বেরিয়ে আসে? তাহলে তো ব্ল্যাক হোল চিরস্থায়ী নয়, ধীরে ধীরে এটা মিলিয়েও যেতে পারে। ঠিক তাই, এই হকিং বিকিরণের মাধ্যমে ব্ল্যাক হোল ধীরে ধীরে তার ভর আর শক্তি হারায়। ভর যত কমতে থাকে, বিকিরণের হার তত বাড়তে থাকে। অবশেষে বহু বহু বছর পর একটা ছোটখাটো ব্ল্যাক হোল হয়তো একটা চূড়ান্ত বিস্ফোরণের মাধ্যমে পুরোপুরি মিলিয়ে যেতে পারে। যদিও আমাদের পরিচিত নাক্ষত্রিক ভরের বা তার চেয়ে বড় ব্ল্যাক হোলগুলোর জন্য এই প্রক্রিয়াটা এতই ধীর যে মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও অনেক অনেক বেশি সময় লাগবে তাদের মিলিয়ে যেতে। তবে একটা সম্ভাবনা আছে। যদি বিগ ব্যাংয়ের সময় খুব খুব ছোট আদিম ব্ল্যাক হোল, প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোলস তৈরি হয়ে থাকে, তাহলে সেগুলো হয়তো এতদিনে হকিং বিকিরণের মাধ্যমে মিলিয়ে গেছে বা এখন মিলিয়ে যাওয়ার শেষ পর্যায়ে আছে। সেরকম কিছু সংকেত বিজ্ঞানীরা খুঁজছেন। আচ্ছা, সময় নিয়েও তো বইটাতে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, বিশেষ করে সময়ের দিক বা অ্যারো অফ টাইম। মানে সময় কেন একমুখী? কেন আমরা শুধু অতীত মনে রাখতে পারি, ভবিষ্যৎ নয়? এটা সত্যিই একটা গভীর প্রশ্ন। মজার ব্যাপার হলো, পদার্থবিদ্যার যে মৌলিক সূত্রগুলো আমরা জানি, নিউটনের গতিসূত্র, ম্যাক্সওয়েলের সমীকরণ, আপেক্ষিকতা, এমনকি কোয়ান্টাম মেকানিক্সের মূল সমীকরণগুলো, সেগুলোর বেশিরভাগই কিন্তু অতীত আর ভবিষ্যতের মধ্যে কোনো পার্থক্য করে না। মানে সূত্রগুলো সময়ের দিকে উল্টো দিকে চললেও একই রকম কাজ করবে। কিন্তু বাস্তবে আমরা তো তা দেখি না। একটা ভাঙা চায়ের কাপ নিজে নিজে জোড়া লেগে টেবিলে উঠে আসে না। আমরা বুড়ো হই, শিশু হই না। সময়ের একটা স্পষ্ট একমুখী স্রোত আছে। তাহলে এই একমুখিতার কারণ কি? এর সবচেয়ে পরিচিত ব্যাখ্যাটা আসে থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে। এই সূত্রটা বলে যে কোনো বদ্ধ সিস্টেমে সময়ের সাথে সাথে বিশৃঙ্খলা বা এন্ট্রপি সবসময় বাড়ে অথবা অন্ততপক্ষে সমান থাকে, কখনো কমে না। একটা গোটা কাপের চেয়ে ভাঙা কাপের টুকরোগুলো অনেক বেশি বিশৃঙ্খল অবস্থা। তাই কাপ ভাঙে কিন্তু নিজে নিজে জোড়া লাগে না, কারণ সেটা এন্ট্রপি কমানোর শামিল হতো। এটাই হলো থার্মোডায়নামিক অ্যারো অফ টাইম বা সময়ের তাপগতীয় দিক। আর আমাদের যে স্মৃতি, মানে আমরা অতীত মনে রাখি, ভবিষ্যৎ নয়, এই মনস্তাত্ত্বিক সময়ের দিকটা? সেটাও সম্ভবতই একই এন্ট্রপির সাথে যুক্ত। আমরা যখন কিছু মনে রাখি, তখন মস্তিষ্কে তথ্যগুলো একটা নির্দিষ্ট শৃঙ্খলায় সাজানো হয়, মানে এন্ট্রপি কমে। কিন্তু এই স্মৃতি তৈরির প্রক্রিয়াটা শক্তি খরচ করে এবং শরীরে তাপ উৎপন্ন করে পরিবেশে ছড়িয়ে দেয়। ফলে সব মিলিয়ে মহাবিশ্বের মোট এন্ট্রপি কিন্তু বেড়েই যায়। তাই মনে করা হয় মনস্তাত্ত্বিক সময়ের দিক, যা আমরা অনুভব করি, আর থার্মোডায়নামিক সময়ের দিক একই দিকে চলে। এর সাথে মহাবিশ্বের প্রসারণের দিকটাও জুড়ে দেওয়া হয়, কারণ প্রসারণশীল মহাবিশ্বেই এন্ট্রপি বাড়ার সুযোগ থাকে। প্রশ্ন হলো, কেন এই সবকটা দিক থার্মোডায়নামিক, মনস্তাত্ত্বিক, কসমোলজিক্যাল একই দিকে? কেন মহাবিশ্ব একটা চরম শৃঙ্খল অবস্থা কম এন্ট্রপি থেকে শুরু হলো? এখানে হকিংয়ের ওই নো বাউন্ডারি প্রস্তাবনার একটা ভূমিকা থাকতে পারে। ওই প্রস্তাবনা অনুযায়ী মহাবিশ্ব হয়তো সময়ের শুরুতে এক অত্যন্ত মসৃণ ও সুশৃঙ্খল অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল। তাই সময়ের সাথে সাথে বিশৃঙ্খলা বাড়ার যথেষ্ট অবকাশ পায় এবং প্রসারণ চলতে থাকে। আর একটা ধারণা হলো অ্যানথ্রোপিক নীতি, মানে বুদ্ধিমান জীবন যারা সময়ের দিক নিয়ে প্রশ্ন তুলতে পারে, তাদের উদ্ভব কেবল এই রকম একটা প্রসারণশীল এন্ট্রপি বাড়তে থাকা মহাবিশ্বেই সম্ভব। অন্যরকম মহাবিশ্বে আমরা থাকতামই না প্রশ্নটা করার জন্য। দারুণ যুক্তি। আচ্ছা, সবশেষে একটা খুব আকর্ষণীয় প্রশ্ন যা সবার মনেই আসে, টাইম ট্র্যাভেল বা সময় পরিভ্রমণ, এটা কি বিজ্ঞানের চোখে আদৌ সম্ভব? দেখুন, সাধারণ আপেক্ষিকতার কিছু গাণিতিক সমাধান কিন্তু টাইম ট্র্যাভেলের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। যেমন ধরুন ওয়ার্মহোল বা কেঁচো গর্তের ধারণা, যা স্থানকালের মধ্যে দুটো দূরবর্তী বিন্দুকে জুড়ে দেওয়া একটা শর্টকাট বা সুড়ঙ্গ। তত্ত্বগতভাবে এই ওয়ার্মহোলের এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরোলে হয়তো অন্য সময়ে বা অন্য জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব। তাহলে তো দারুণ ব্যাপার, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা অনেক। প্রথমত, এরকম ওয়ার্মহোল আদৌ তৈরি করা যায় কিনা বা প্রাকৃতিকভাবে তৈরি হয় কিনা তা জানা নেই। দ্বিতীয়ত, এই ওয়ার্মহোলগুলোকে খোলা রাখতে বা তার মধ্যে দিয়ে যাতায়াত করতে গেলে এমন ধরনের পদার্থের প্রয়োজন হতে পারে যার শক্তি বা ভর ঋণাত্মক। ঋণাত্মক ভর বা শক্তি, সে আবার কি? হ্যাঁ,
মানে স্বাভাবিক পদার্থের ঠিক উল্টো। এটা মহাকর্ষের প্রভাবে বিকর্ষণ করবে, আকর্ষণ নয়। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী খুব বিশেষ পরিস্থিতিতে অল্প সময়ের জন্য ঋণাত্মক শক্তি ঘনত্ব তৈরি হওয়া সম্ভব, ক্যাসিমের এফেক্ট। কিন্তু সেটা দিয়ে একটা স্থায়ী টাইম মেশিন বানানো যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আচ্ছা, আর যদি টাইম ট্রাভেল সম্ভব হয়ও, বিশেষ করে অতীতে যাওয়া, তাহলে তো অনেক প্যারাডক্স তৈরি হয়। যেমন কেউ অতীতে গিয়ে নিজের দাদুকে জন্মের আগেই মেরে ফেলল, তাহলে সে নিজে জন্মাবে কি করে? আর যদি ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল সম্ভব হয়, তাহলে ভবিষ্যৎ থেকে কেউ এখনও আমাদের সাথে দেখা করতে আসেনি কেন? ঠিক, এগুলোই হলো টাইম ট্রাভেলের সবচেয়ে বড় সমস্যা বা প্যারাডক্স। হকিং নিজে একটা ধারণার কথা বলেছিলেন, ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার। মানে উনি মনে করতেন পদার্থবিদ্যার নিয়মগুলোই হয়তো এমনভাবে তৈরি যে তারা সময় পরিভ্রমণকে, বিশেষ করে অতীতে গিয়ে কার্যকারণ সম্পর্ককে ঘেঁটে দেওয়াকে অসম্ভব করে তোলে। হয়তো যখনই টাইম ট্রাভেলের মতো পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম হয়, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা অন্য কোনো প্রভাব সেটাকে নষ্ট করে দেয় বা অস্থিতিশীল করে তোলে। কিন্তু এটাও এখনও প্রমাণিত কোনো তত্ত্ব নয়, একটা অনুমিতি মাত্র। তাই টাইম ট্রাভেল বিষয়টা এখনও মূলত বিজ্ঞান কল্পকাহিনীর রাজ্যেই বেশি বিচরণ করে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কিন্তু অনেকগুলো দারুণ আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় পেলাম। আপেক্ষিকতা আমাদের যেভাবে সময় আর স্থানকে দেখতে শেখালো, সময় যে ধ্রুব নয়, সবার জন্য এক নয়, আর মহাকর্ষ যে আসলে কোনো টান নয়, বরং স্থানকালেরই বেঁকে যাওয়া, এটা অসাধারণ। আর আরও দেখলাম যে ব্ল্যাক হোলগুলো একেবারে অনন্ত নয়। হকিং বিকিরণের মাধ্যমে তারা শক্তি হারাতে পারে এবং একদিন মিলিয়ে যেতে পারে। এটা কোয়ান্টাম মেকানিক্স আর গ্র্যাভিটিকে মেলানোর একটা বাস্তব ইঙ্গিত। আর মহাবিশ্বের উৎস নিয়ে হকিংয়ের ওই নো বাউন্ডারি বা সীমাহীন প্রস্তাবনা, যা বলছে মহাবিশ্বের হয়তো কোনো শুরু বা শেষ নেই, সময়ের নিরিখে এটি সসীম কিন্তু অসীম নয়, অনেকটা যেন পৃথিবীর পৃষ্ঠের মতো। এটাও খুব গভীর একটা চিন্তা। টাইম ট্রাভেলের সম্ভাবনা আর তার ভেতরের প্যারাডক্সগুলো কম আকর্ষণীয় নয়। আর সবশেষে পদার্থবিদ্যার সেই চূড়ান্ত লক্ষ্যের কথা তো এলোই, একটা একীভূত তত্ত্ব বা থিওরি অফ এভরিথিং, যা মহাবিশ্বের কণা, বল, স্থান, কাল সবকিছুকে একটাই সুন্দর গাণিতিক কাঠামোয় ব্যাখ্যা করতে পারবে। সেই স্বপ্নের পেছনেই তো বিজ্ঞানীরা ছুটছেন। হকিংয়ের এই ধারণাগুলো কিন্তু শুধু ফিজিক্সের বইয়ের পাতায় থাকার জন্য নয়, তাই না? এগুলো আমাদের প্রত্যেকের বাস্তবতার বোধকে, এই বিশাল মহাবিশ্বে আমাদের নিজেদের জায়গাটা কোথায়, আমাদের অস্তিত্বের মানে কি, এই সব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। একদম, বিজ্ঞান তো এভাবেই এগোয়। পুরনো ধারণা ভাঙে, নতুন প্রশ্ন ওঠে, নতুন রহস্যের দরজা খোলে। এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টাটাই তো মানবজাতির জ্ঞানার্জনের একটা অনন্ত যাত্রা। হকিং যেমন তার বইয়ের একেবারে শেষে প্রশ্নটা রেখেছিলেন, যদি মহাবিশ্ব সত্যিই সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়, যার কোনো সীমানা বা প্রান্ত নেই, শুরু বা শেষ নেই, এটি কেবল আছে, জাস্ট ইট ইজ, তাহলে একটা প্রশ্ন কিন্তু মনে এসেই যায়, তাই না? এমন একটা স্বয়ংসম্পূর্ণ মহাবিশ্বে একজন স্রষ্টার ভূমিকা ঠিক কোথায় থাকে? মহাবিশ্বের অস্তিত্বের চূড়ান্ত কারণ কি শুধু পদার্থবিদ্যার নিয়মেই লেখা আছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীরতর অর্থ